যে পুরো বাংলাদেশটা ঘেরা হয়েছে। আমরা যদি শুধু সুরক্ষার জন্য করতাম, তাহলে 1,20,000 সৈন্য আমার চারদিক দিয়ে ঘেরা আছে, ঠিক আছে, যথেষ্ট। কিন্তু যখন আরো 4,60,000 সৈন্য যখন মানে 11 তারিখের মধ্যে জমায়েত করছে, এবং আজকে যখন রাজনাথ সিং একটা বক্তব্য একটা পেশ করেছেন খুব ঘনিষ্ঠ মহলে, বাংলাদেশকে পাকিস্তানকে তো অনেক আগেই হুমকি টুমকি গুলো দিয়েছে। বাংলাদেশ প্রসঙ্গে এই যে হুমকিটা রাজনাথ সিং এর মতো মানুষের মুখ থেকে শোনা, এটা কিন্তু খুব অর্থবহ। এই 4,60,000 সেনা আনা, বিভিন্ন জায়গায় আপনার এই কমান্ড সেন্টার গুলোকে গড়ে তোলা, এবং আপনারা কতটা সীমান্তের এদিকে, একটু আসামের সীমান্তের ওদিকে যারা আছে তাদেরকে জিজ্ঞেস করলে জানতে পারবেন যে রাফালের আওয়াজ কিরকম হয়। অনবরত রাফাল কিন্তু ভারত বাংলাদেশ সীমান্তের ভেতর দিকে ভারতীয় সীমান্তে ওড়াউড়ি করছে। তো এইগুলো হতো না। একটা বিমানকে ওড়ানো মানে 1 ঘন্টা ওড়ানো মানে তার পেছনে কত টাকা খরচা হয় জ্বালানিতে, সে হিসেব আমরা জানি না, কিন্তু বুঝতে পারি যে প্রচুর টাকা যায়। এরকম 1 স্কোয়াড্রন 2 স্কোয়াড্রন করে বিমান ওড়াচ্ছে, রাফালের মতো শক্তিশালী বিমান, যাদের তেল কনজামশন, যাদের বোধহয় 1 কিলোমিটার যেতে বোধহয় 15 লিটার না কত তাদের ইন্ধন লাগে। কয়েক টন ইন্ধন নিয়ে যখন যাচ্ছে এবং ফিরে এসে আবার ইন্ধন করছে, আবার নিয়ে যাচ্ছে, এগুলো তো অর্থ নষ্ট ছাড়া কিছু না। কিন্তু বেকার অর্থ নষ্ট করবে কেন, প্রশ্নটা সেখানে। তার মানে এমন কিছু প্ল্যান ভারতবর্ষের মধ্যে রয়েছে যেটা ডিসক্লোজ করছে না, আমরা জানতে পারছি না। কিন্তু কার্যক্ষেত্রে যেগুলো দেখছি সেগুলো দেখে মনে হচ্ছে একটা বড় আঘাত হয়তো বাংলাদেশের উপরে আসতে পারে। কারণ লাস্ট যখন একটা সম্মেলনে আপনাদের এর সঙ্গে এনএস এর সঙ্গে আমাদের প্রধানমন্ত্রী দেখা হয়েছিল, খলিলুর রহমান সামনে দাঁড়িয়ে, আপনাদের খলিলুর রহমানকে কিন্তু আমাদের প্রধানমন্ত্রী বলেছিলেন যে বাড়াবাড়িটা একটু কম করুন। কিন্তু কথা কম বলেন, বাড়াবাড়িটা একটু কম বলেন। তারপরে আর মানে এই তো গতস্য সচরা নাস্তি, মানে যে মূর্খস্য আপনার বেদনা নাস্তি বলা যায়। ভুল বললাম সংস্কৃত, যাই হোক, এই মূর্খদের বুঝিয়ে কি হবে। এরা চায় ভারতবর্ষ একটা আক্রমণ করুক, ভারতবর্ষ আক্রমণ করলে দেশটা তছনছ হয়ে যাক। এখন সেটাই যদি ভবিতব্য হয়ে থাকে তাহলে হবে। ভারত অনেক অপেক্ষা করেছে। সাম দাম দ্বন্দ্ব ভেদ বলে আমাদের একটা কথা আছে, প্রথমে সহ্য করো, বোঝাও, তারপর দাম, অর্থাৎ দাও, প্রচুর দাও, চাল ডাল তেল নুন চিনি দাও। সাম হয়ে গেল, দাম হয়ে গেল, কিন্তু কাজ না হলো দণ্ড। তার এবার দণ্ডের সময় এসছে, তারপর হচ্ছে ভেদ। তার মানে তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকছি। এই হলো গিয়ে সাম দাম দণ্ড ভেদ। আপনারা বুঝুন যে ভারতবর্ষ কি করতে চাইছে। যদি কিছু নাই করার থাকতো তাহলে 1,20,000 সৈন্য কিন্তু যথেষ্ট ছিল। কিন্তু নিজের সুরক্ষার ব্যাপার থাকতো। এই যে আপনাদের যে আসিফ নজরুল, এটা পাক্কা মিথ্যাবাদী, কথায় কথায় মানুষকে উত্তেজিত করেছিলেন যে 26 লক্ষ ভারতীয় বাংলাদেশে কাজ করে, 26টা আজ পর্যন্ত বার করতে পারেনি। ভারতবর্ষ কি করলো, ভারতবর্ষ এসআইআর করতে শুরু করলো। এই এসআইআর কাগজ কিন্তু আমার কাছেও চলে এসছে। এই মুহূর্তে আমি আপনাকে দেখাতে পারি এসআইআর এর
দেখুন লেখা আছে তরুণ ঘোষ, এটা হচ্ছে SIR ফর্ম, আমার ছবি দেওয়া আছে, এখানে আমার স্ত্রীর আছে, এখানে আমার স্ত্রীর আছে। এই ফর্ম ফিল আপ করে আমাদেরকে দিতে হবে। যেহেতু আমাদের 2002 সালের আমাদের ভোটার লিস্টে আমাদের নাম রয়েছে, ফলে আমাদের সেরকম কোনো ভয়ের ব্যাপার নেই। যাদের 2000, আমরা তো চিরকালই তো ভোট দিয়ে এসেছি, যাদের 2002 সালের মধ্যে ভোট দেওয়া রয়েছে, তাদের ভোটার তালিকায় রয়েছে, তাদের অসুবিধা নেই। এইবার আমার কাছে একটা ভিডিও আছে, সেই ভিডিওটা আমি আপনাকে পরে পাঠিয়ে দেবো। ভিডিওটা আমি আপনাকে চালিয়ে একবার, ওই এইটার মধ্যে নেই, এইটার মধ্যে আছে, এই ফোনটায় আছে। ওই ভিডিওটা আমি দেখিয়ে দেবো যে হুড়ুর করে এখানে অবৈধ যে বাংলাদেশি ছিল, হুড়ুর করে দেশে পালাচ্ছে। 26 লক্ষের বদলে তো আড়াই কোটি তো এখান থেকে চলে যাবে। তারপর যেগুলো যাবে না সেগুলো ধরা পড়বে। মানে এমন ভাবে SIR ফর্মটা করা হয়েছে যে বাপ ঠাকুরদার 14 পুরুষের একদম ঠিক হিস্ট্রি ধরে ফেলবে, হিস্ট্রি থেকে ধরে ফেলবে যে বাংলাদেশ থেকে এর বাংলাদেশি না হচ্ছে অরিজিনাল ভারতীয় নাগরিক। যদি হিন্দু হয়, বাংলাদেশ থেকে চলে এসছে, তাহলে তার যদি 2000 নাম নাও থাকে, সেই যদি অনুপ্রবেশকারী হয়, তাকে NRC তে জায়গা দিয়ে দেবে। কিন্তু যদি একটা মুসলিমও ধরা পড়ে, তাহলে কিন্তু তার রেহাই। কনসেন্ট্রেশন ক্যাম্পে ধরা পড়লে কনসেন্ট্রেশন ক্যাম্পে যাবে। আর যদি না ধরা পড়ে স্বইচ্ছায় চলে যায়, তাহলে আমি আপনাকে ভিডিওটা পাঠিয়ে দেবো, আপনি দেখিয়ে দেবেন আপনার চোখে যে কিভাবে মানুষ চলে যাচ্ছে। আমাদের BSF খুলে দিয়েছে, হুড়ুর করে বেরিয়ে যাচ্ছে, বাংলাদেশে ঢুকে যাচ্ছে। এটা সম্ভবত বালুরঘাটের ভিডিও সম্ভবত। তো কি হবে আমি জানি না, কিন্তু পরিস্থিতি যে ভালো নয় সেটা আন্দাজ করতে পারছি। এবং আপনারা ওখানে বসে কতটা আন্দাজ করতে পারছেন আমি জানি না, কারণ খবরটা তো দেয় মিডিয়া। আমাদের মিডিয়া খবরগুলো প্রকাশ করছে বলে আমাদের মিডিয়ার উপর কোনো কন্ট্রোল নেই, কোনো কন্ট্রোল নেই। মিডিয়া সমস্ত খবর পরিষ্কার বলে দেবে। যখন মিডিয়া এই সমস্ত দেখাচ্ছে, মূর্তি ভাঙচুর, হিন্দু মহিলাদের তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করছে, গলা কেটে হত্যা করছে, আওয়ামী লীগদের এরকম মেরে ঝুলিয়ে দিচ্ছে, গাছের মধ্যে বেঁধে পেটাচ্ছে, মানে যা খুশি তাই করছে, লুটপাট, একের অগ্নিসংযোগ, মানে দোকান পাট ভেঙে অফিস কাছারি গুঁড়িয়ে দিয়ে ওরা কি করতে চায়? মানুষ তো অতিষ্ঠ হয়ে গেছে। আপনি যদি দেখেন আপনার পাশের বাড়িতে রোজ ঝামেলা ঝঞ্ঝাট হচ্ছে, রোজ ঝামেলা ঝঞ্ঝাট হচ্ছে, আপনি কতদিন মুখ বুঝে বসে থাকবেন? একদিন গিয়ে আপনি জিজ্ঞেস করবেন, ভাই কি হয়েছে? আপনি তো মেটাবার চেষ্টা করবেন না, আমি তারপরে ডান্ডাবাজি আছে, যে দোষী আছে তাকে ধরে ঠেঙালেন। এখন এই দণ্ডের সময় এসছে। তবে চরম শিক্ষা বাংলাদেশে একটা পাবে, এটা নিশ্চিত, এটা 100% নিশ্চিত যে হ্যাপি দিওয়ালি হবে। সেটা সংক্ষিপ্ত আকারে হোক আর বড় আকারে হোক, আমার মনে হয় না বড় আকারে কিছু হবে, সংক্ষিপ্ত আকারেই হবে। যদি সংক্ষিপ্ত আকারেও হয়, তাহলেও বাংলাদেশের যা অবস্থা টিকে থাকতে পারবে না। আমাদের বায়ুসেনাকে জিজ্ঞেস করা হয়েছে, বায়ুসেনা প্রধানকে, আপনাদের কতক্ষণ লাগবে? বলেছে 15 মিনিট। নৌসেনা প্রধানকে জিজ্ঞেস করা হয়েছে, বলেছে সর্বোচ্চ 45 মিনিট চট্টগ্রাম শেষ করতে, সর্বোচ্চ 45 মিনিট। কি আছে বলুন? তোমরা যে পিছনে লাগছো, অনবরত পেছনে কাটিয়ে দিয়ে যাচ্ছ, এই সত্যিই যদি ভারতবর্ষ অ্যাকশন নেয়, 5 মিনিট দাঁড়িয়ে থাকার ক্ষমতা আছে। আমি জানি না কোনটা ভেবে এই ডক্টর ইউনূস তিনি এই জিনিসগুলো করছেন, মানুষকে বিপদে ফেলছেন, আমি বলতে পারবো না।
তবে আমি এটা নিশ্চিত, আপনারাও দেখে দেবেন, এই লাইভ শোটা রেখে দেবেন, ডক্টর ইউনূসের শেষ দিনগুলো খুব করুণ হবে, খুবই করুণ। আপনি একদম স্টোর করে রেখে দিন এই আমার ভিডিওটা। আমি বহু ভিডিওতে আমার বলেছি, এটা কিন্তু একেবারে দেয়াল লিখন হয়ে গেছে। এই লোকটা কিন্তু বুড়ো বয়সে তার বিমূর্তি হয়েছে, সে নিজের দুর্ভাগ্য নিজে দিকে ফেলেছে, এখন আর কিছু করার নেই, খেলা হাত থেকে বেরিয়ে গেছে। বলুন এবার। আমি এই ইতিহাসের ভুল ভূগোল দিয়ে শুধরাতে হবে। এই যে ইতিহাসের ভুলটা, তরুণদা কিছু একটা বলতে চাইছেন, এই ইতিহাসের ভুলটা আপনি সম্ভবত ৭১কে ইঙ্গিত করছেন। আপনার কাছ থেকে একটু এই বিষয়ে একটু ডিটেল শুনতে চাইবো যে আসলে রাজনাথ সিং যিনি সম্মানীয় ভারতের প্রতিরক্ষা মন্ত্রী, তিনি এই কথাটা যদি বলে থাকেন তাহলে আমি বিষয়টাকে বেশ ডেঞ্জারাসই মনে করছি। আপনার কাছে একটু ব্যাখ্যা শুনতে চাই তরুণদা। ঐতিহাসিক ভুলটা কি জানেন, আমি অনেকবারই আমার শোতে বলেছি যে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস ভালো করে পড়ানো হয়নি বাংলাদেশের ছাত্রছাত্রীদের। আমাদের যেমন স্বাধীনতার ইতিহাসটা আমাদের ক্লাস 4 থেকে আমাদেরকে পড়তে হয়েছে, কার কার কি অবদান ছিল, কেন গান্ধীজি আমরা মহাত্মা বলি, কংগ্রেসের কি অবদান বা অন্যান্য দলগুলোর কি অবদান, কোন কোন প্রদেশের লোকেরা ছিল এই স্বাধীনতা আন্দোলনে, কি করে ভাগ হলো, র্যাট্রিভ লাইনটা কি, তারপর কি করে 47 কেন ভাগ হলো, ভারত ভাগ হলো, তারপরে জুড়লো 71, কেন 71 যুদ্ধ হলো, পুরো ইতিহাসটা কিন্তু আমাদের পড়ানো হয়। তাহলে আপনার দেশের লোককে যদি আপনি জিজ্ঞেস করেন, 70% লোক কিন্তু স্বাধীনতার ইতিহাস কমপ্লিটলি বলতে পারবে। স্বাধীনতার ইতিহাস কি, দেখুন আমি ভারতবর্ষের দিক দিয়ে বলছি, মানে ইন্ডিয়ান পার্সপেক্টিভে, যখন এই চূড়ান্ত দানবীয় আক্রমণ শুরু করলো পাকিস্তানিরা, সেটা হচ্ছে 70 সালের অক্টোবর থেকে শুরু হলো আক্রমণ। এক্সাক্ট ডেট তো আমার মনে নেই, অক্টোবর থেকে শুরু হলো। যদি আপনারা চান তাহলে, আচ্ছা ওটা আমি পরে বলছি। সেই নির্যাতনটা এমন জায়গায় পৌঁছে গেল যে মানুষ আর বাংলাদেশে থাকতে পারল, কারণ তার আগে আপনার ভোট হয়েছে 70 সালের দিকে, ভোটের আগেই যন্ত্রণাটা দিতে আরম্ভ করেছে, যাতে মানে লীগকে, মুসলিম লীগকে যাতে দমিয়ে রাখা যায়। কারণ পাকিস্তানিরা বলতো, এ কালা কালা ছোটা ছোটা ঘাস ফুস খানে वाला आदमी कौन है, এ নৌকার আদমি। ওরা বাংলাদেশিদের পাত্তা দিত না, তখন বললো যে উর্দু বাংলা ভাষা এই কত 50 না 52 সালে, এক্সাক্ট আমার মনে নেই, জাতীয় ভাষা করতে হবে। তখন থেকে মুজিবুর রহমান সেই বেঁকে বসলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্ররা বেঁকে বসলো, তখন থেকে সেই ছাত্র বিপ্লব শুরু হলো, তখন থেকে মুসলিম লীগের উত্থান শুরু হলো, যেটা গিয়ে 70 সালের একেবারে অক্টোবর নভেম্বর মাসে, তখন মানে মুজিবুর রহমানের জনপ্রিয়তা তুঙ্গে। সেই সময় মুজিবুর রহমান অ্যারেস্ট হন। যখন উনি অ্যারেস্ট হওয়ার পরে তারপরে তো ওখানে হত্যা লীলা চালাতে শুরু করলো। ভয়ে কি করলো, সমস্ত বাংলাদেশিরা সব ভারতে ঢুকতে আরম্ভ। তখন তো কাঁটাতারের বেড়াও ছিল না, কোটি কোটি বাংলাদেশি ঢুকতে আরম্ভ করলো। তো আমাদের যে প্রধানমন্ত্রী যিনি ছিলেন, ইন্দিরা গান্ধী, তখন আমাদের ভারতবর্ষের এত টাকা পয়সা ছিল না, আমরা খুবই গরিব দেশ ছিলাম। প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী আমাদের যিনি মিলিটারি চিফ, তাকে ডেকে বললেন যে এই কি করা যায়, এটা আটকাতে হবে। সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাস। শ্যাম মানেকশা, যে জেনারেল
মানে পরে মার্শাল হয়েছিল, ফিল্ড মার্শাল হয়েছিল শ্যাম মানেকশর সঙ্গে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর একটা সখ্যতা ছিল, মানে 80 বছর সখ্যতা ছিল। তিনি প্রধানমন্ত্রীকে সুইটি বলে ডাকতেন। সুইটি, আপনি কি বলতে চাইছেন যে এরা যুদ্ধ করতে? তখন প্রধানমন্ত্রী বলেছিলেন, হ্যাঁ যুদ্ধ করতে হবে দরকার হলে, কারণ আমরা এই জনতার ভার আমরা সামলাতে পারবো। তখন মানেকশা বলেছেন যে সুইটি, আমি একটা কথা আজকে লিখে দিতে পারি, যদি আজকে আমরা যুদ্ধ শুরু করি এই যুদ্ধ আমরা হারবো। তখন ইন্দিরা গান্ধী বলেছিলেন যে তাহলে কি আমরা এভাবেই পড়ে পড়ে দেখবো যে মানুষগুলো মার খাচ্ছে আর আমাদের এবার সহ্য করে যেতে হবে? তখন বলেছেন না, আমরা যুদ্ধ করব। তখন ওই ডেটটা লিখে দিয়েছিলেন, একটা কাগজ পেন নিয়ে ডেটটা লিখেছিলেন 4 ডিসেম্বর 1971। 4 ডিসেম্বর 1971। 4 ডিসেম্বর 1971 যুদ্ধটা হলো। সময়টা চেয়েছিলেন কেন? সে সময়টা চেয়েছিলেন সামনে বর্ষা আসছে, আপনার নদীমাতৃক দেশ, সমস্ত দেশ ভেসে যাবে, আমরা সাপ্লাই লাইন অটুট রাখতে পারবো সেই কারণে। তারপর 13 দিনের যুদ্ধ সমস্ত যুদ্ধ আপনারা জানেন। ওই যে সময়টুকু ভারতবর্ষ পেয়েছিল, ওপার থেকে সমস্ত মানে আপনাদের যারা যুদ্ধের পক্ষে লড়েছিলেন বা স্বাধীনতার পক্ষে লড়েছিলেন মুক্তিযোদ্ধা, তাদেরকে এনে তাদেরকে ট্রেনিং দেওয়া, অস্ত্র শিক্ষা দেওয়া, সমস্ত কিছু এই সময়টার মধ্যে, এই 9 মাসের মধ্যে ভারত কমপ্লিট করে দিয়েছে। তারপর ফাইনালি যখন অ্যাটাকটা হলো, অ্যাটাক হওয়ার পর তারপর আমাদের অ্যাটাক করতে গিয়ে আমাদের 4068 জন আমাদের সৈন্য শহীদ হয়েছিলেন। এবং যেদিনকে হারবে তার আগের দিন পর্যন্ত নিয়াজি বলেছে, আমি কোনোদিনই সারেন্ডার করবো না, উই উইল ফাইট দ্য এন্ড টিল লাস্ট বুলেট। ইউটিউবে খুঁজলেই তার লাস্ট ওয়ার্ড দেখতে পাবে, নিয়াজি অ্যাজ এ জেনারেল, ইস্ট পাকিস্তান জেনারেল নিয়াজি লাস্ট ওয়ার্ড, টাইপ করে ইউটিউবে দেখুন, পেয়ে যাবে। এই যে সেই সময়তে ভারত তো পুরোটাই তো নিয়ে নিয়েছিল বাংলাদেশে, এবং 93,000 সৈন্যকে বন্দিও করেছিল। বিজেপি যেটা বলতে চাইছে যে এই যে 93,000 সৈন্য যে আমরা ধরলাম, তার বিনিময়ে আমরা কাশ্মীরের সমাধানটা করতে পারতাম। যেমন সিমলা যখন জেনিভা চুক্তি হলো, আমরা করতে পারতাম, সেটা আমরা করিনি। আর বাংলাদেশের ওই যে চিকেন নেক এরিয়াটা আছে, এই চিকেন নেক এরিয়াটার সমাধান তখন আমরা করে নিতে পারতাম, যে ঠিক আছে এইটুকু অংশ আমরা কেটে নিলাম, কেটে 22 কিলোমিটারকে আমরা 122 কিলোমিটার করে। এই দুটো ভুল এখন যেটা দাঁড়িয়েছে। রাজনাথ সিং এর আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি, যেটা এরপরে যেটা বলেছেন যে বেশি বাড়াবাড়ি করলে 22 কিলোমিটারের পরে আর একটা শূন্য বসে যাবে, মানে 22-এর পরে যদি একটা শূন্য বসে তার মানে 220 কিলোমিটার হয়ে যাবে। এটা কতটা অর্থবহ আপনি এবার বলুন? ভারতবর্ষের মতো একটা দেশ যারা শান্তির পক্ষে কথা বলে, যেখানে যুদ্ধ বিগ্রহ হয়, ঝড় ঝঞ্ঝা হয়, সেখানে প্রথম সাহায্যের হাত বাড়িয়ে দেয়। আপনাদের মনে থাকতে পারে টার্কিতে যখন একটা ভূমিকম্প হলো, ভারত কিন্তু প্রথম ত্রাণ পাঠিয়েছিল এবং প্রচুর ডাক্তার, নার্স, ওষুধ পাঠিয়েছিল, এবং কুকুর পর্যন্ত পাঠিয়েছিল, যে
বন্ধ সুখে সুখে ডেড বডি হয়ে বা জীবন্ত মানুষ বার করবে। সেই তুর্কি কি করলো? ভারত পাকিস্তানের সঙ্গে যখন যুদ্ধ হলো, তুর্কি 15,000 ড্রোন দিয়ে পাকিস্তানকে সাহায্য করল। এ হচ্ছে মুসলিম কান্ট্রি। আজকে দেখুন জামাইকা এই সমস্ত অঞ্চলে এখন বন্যায় ভাসছে, কঙ্গো জামাইকা বন্যায় ভাসছে। ভারত কিন্তু প্রথম রসদটা পাঠিয়ে দিয়েছে, তাঁবু থেকে জেনারেটর থেকে আরম্ভ করে খাবার দাবার সব পাঠিয়ে। বিশ্বের যেখানে যে কোনো প্রাকৃতিক দুর্যোগ হোক বা খরা বা কোনো কিছু হোক, ভারত সবার আগে এগিয়ে আসে। একমাত্র দেশ যে কিছুদিন আগেও বলেছিল যুদ্ধ কোনো বিকল্প নয়, আলোচনাই একমাত্র শান্তির পথ। সেটা পুতিনের সামনে বসে অন ক্যামেরা উনি বলেছিলেন। সেই ভারতকে আজকে এমন জায়গায় পৌঁছে দিয়েছে যে ভারতের মুখ থেকে যুদ্ধের কথা বেরোচ্ছে এবং ভারত পাকিস্তানের মধ্যে এক প্রস্ত যুদ্ধ হয়ে গেল। আমি দীর্ঘদিন ধরে ইউটিউবে একটা কথা বলে যেতাম, ভারত পাকিস্তানকে মারবে, মেরে কোমর ভেঙে দেবে। সেই মারলো, কোমর ভেঙে দিল, কিন্তু আমার ইচ্ছা ছিল পুরোটা ভেঙে দেওয়া উচিত ছিল। তাহলে আজকে এই যে পাকিস্তানের রোলটা বাংলাদেশের ভেতরে ঢুকে, এই রোলটা তাহলে দেখতে হতো না। এটা আমি তখনই বলেছিলাম, সাপের মাথাটা কেটে দিলেন না তো মোদিজি, এই সাপ কিন্তু আবার ডাঁসবে, সবল মারবে। ইতিহাস বলে দিচ্ছে সেই ছবলটা মারলো। আজকে আমরাও কিন্তু ইসরায়েলের মতো হয়ে গেছি, আজকে আমরা ইসরায়েলের মতো হয়ে গিয়েছি। একদিকে পাকিস্তান, একদিকে বাংলাদেশ, এদিকে মায়ানমার, ওদিকে শ্রীলঙ্কা, ভারত একা। এবার ভারত যেটা করবে সেটা হচ্ছে হিন্দু দেশ ডিক্লেয়ার করতে হবে, প্রকাশ্যে বলবে মুসলিম দেশ যদি থাকতে পারে সারা পৃথিবীতে, খ্রিস্টান দেশ যদি থাকতে পারে, তাহলে হিন্দু রাষ্ট্র কেন থাকতে পারবে? সর্বধর্ম সমন্বয়ের গল্প অনেক হয়ে গিয়েছে 1947 সালের পর থেকে। এখন বিজেপি এবং দেশের লোক, বিজেপি দল হিসেবে বলবো না, দেশের লোক, আমাদের রফিকুল ভাই একটা কথা বললেন যে আমাদের দেশের পলিটিশিয়ানরা অনেক বেশি প্রখর বুদ্ধি সম্পন্ন। ঠিক কথা বলেছেন, কিন্তু উনি বোধহয় একটা খবর রাখেননি, সেটা হচ্ছে এই যে আমাদের 564টা দল রয়েছে না আমাদের দেশে, তারা সমবেতভাবে চিৎকার করে রাজ্যসভা মুলতবি করে দিয়েছিল যে বাংলাদেশে এইভাবে অত্যাচার হচ্ছে, ভারতবর্ষে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়ে চুপ করে বসে দেখছেন কি তার রক্ত কি ঠান্ডা হয়ে গিয়েছে? উনি বোধহয় কাগজটা পড়েননি, টিভিটাও দেখেননি, তাই উনি জানেন না। মুলতবি হয়ে গেছে। এটা হয়েছিল কবে? 2 আপনার অক্টোবর। 3 দিনের জন্য মুলতবি করে দেয় কেন? 6 তারিখ থেকে বিহারে ভোট, তাহলে প্রধান কংগ্রেসকে তাহলে ফিরে যেতে হবে বিহারে ভোটের প্রচারের জন্য, কারণ 72 ঘন্টা আগে প্রচার বন্ধ। তার মানে ব্যাপারটা মোটামুটি থামাচাওয়া পড়ে গেল। কিন্তু ভারতের ভেতরে যে রোষটা, ধরুন আমি আমার রোষটা কার কাছে ব্যক্ত করবো? আমি বলবো আমার লোকাল কাউন্সিলর বলবে এমএলএ কে, এমএলএ গিয়ে বলবে এমপি কে যে আমার এলাকায় এই অবস্থা হচ্ছে। সারা ভারতবর্ষের এমপিরা ঘিরে ধরবে কেন? তাহলে ইমিডিয়েটলি বাংলাদেশের ব্যাপারে ব্যবস্থা নাও। রফিক ভাই একটা কথা ঠিকই যেমন বলেছেন, আর একটা কথা হচ্ছে উনি জানেন না বলে উনি বলেছেন যে ভারতবর্ষের পলিটিশিয়ানরা বলছে না যে আক্রমণটা করা হবে, বরং আক্রমণটা করা হচ্ছে না কেন তার জন্য ঝামেলা করে রাজ্যসভা বন্ধ করে দিয়েছে। এখন মোদির সামনে দুদিকের চাপ,
একটা হচ্ছে পলিটিক্যাল পার্টিগুলোর চাপ, একটা হচ্ছে ভারতের মানুষের প্রত্যাশার চাপ এবং রাগ। সামনে 2026-এর ইলেকশন, তাকেও কিন্তু জিতে আসতে হবে। আর এই মুহূর্তে যদি বাংলাদেশ এবং পাকিস্তানকে একসঙ্গে আক্রমণ করে, তাহলে দেশাত্মবোধ চাগার দিয়ে দেবে, ভোটের বাক্সে পুরো হুড় করে ভোট হয়ে যাবে। এই ইকুয়েশনটাই কিন্তু আছে, ওটাকে বাদ দিলে চলবে। আর যদি কোনো অ্যাকশন না হয়, তাহলে মোদিজির ভোটের হার নেমে যাবে, ক্ষমতায় ফিরতে পারবেন কিনা তখন সন্দেহ আছে। সেটা এই পালসটা নরেন্দ্র মোদী এবং অমিত শাহেরা খুব ভালো বোঝেন। আমাদের সাধারণ বুদ্ধিতে, আপনার আমার সাধারণ বুদ্ধিতে এই সমস্ত ক্যালকুলেশন আসবে না।